আজকে আমি এমন কিছু টিপস দেব যেটাই আমি কিছুটা হলেও গ্যারান্টি দিতে পারি যে 8 মাসের মধ্যে তোমরা ফল পাবে। তোমাদের কাছে এক্সাম গুলো ইজি মনে হবে, তোমরা ক্র্যাক করতে শুরু করবে এক্সাম, এন্ড ফাইনালি একটা ভালো জব ল্যান্ড করবে। যে 4 বছর এরকম ভাবে পড়লাম, বাবা মা এত টাকা খরচা করলো, কিন্তু একটা ইন্টারভিউ ক্র্যাক করতে পারলাম না। তোমরা কি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ? অনেকদিন ধরে পরীক্ষা দিচ্ছ কিন্তু কিছুই হচ্ছে না, নিজেকে বেকার মনে হচ্ছে, ভাবছো ছেড়ে দেবো। আমিও একসময় তোমাদের জায়গাতেই ছিলাম। আজকে আমি এমন কিছু টিপস দেব যেটাই আমি কিছুটা হলেও গ্যারান্টি দিতে পারি যে 8 মাসের মধ্যে তোমরা ফল পাবে। তোমাদের কাছে এক্সাম গুলো ইজি মনে হবে, তোমরা ক্র্যাক করতে শুরু করবে এক্সাম, এন্ড ফাইনালি একটা ভালো জব ল্যান্ড করবে। নমস্কার, আমি সৃজন হাজরা, বাড়ি বেহালা। কারেন্টলি আমি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টে একজন এমপ্লয়ি। আমার এই জার্নি, আমার সাকসেস স্টোরি আমি আপনাদের সামনে তুলে ধরব। তাহলে স্কুল লাইফ থেকে শুরু করা যাক। আমাদের সোসাইটিতে এমন একটা বলা আছে যে সব বাচ্চাদেরই, সব স্টুডেন্টদেরই বলা হয় যে ক্লাসে যেন টপ কিছু জনের মধ্যে তোমাকে অলওয়েজ থাকতেই হবে। আমার বাড়িতেও সেরকমই ছিল। তো আমি অনেক সময় ফুলফিল করতে পেরেছি সেটা, অনেক সময় ফুলফিল করতে পারিনি। তবে এই চাপে, প্রেসারে যে করতে হবে, ভয়ে কোনোভাবে বোর্ডসে আমি ঠিক ভালো নাম্বার নিয়ে আসতাম। ক্লাস 10-এর আইসিএসসি-তে আমি 90% পাই। কিন্তু প্রবলেম ছিল আমার স্কুল ক্লাস 10 অবধি, আমাদের স্কুলে 11-12 ছিল না। তার ফলে আমাকে 11-12টা বাইরে কোনো স্কুলে অ্যাডমিশন নিতে হবে। ওই সময় আমি প্রথম এই কম্পিটিশনের ফিল পাই। আমি ভর্তি হয়ে যাই ক্লাস 11-এ। কি নিয়ে? সায়েন্স। কেন? সায়েন্স নিয়ে না পড়লে তো ঠিক ভালো স্টুডেন্ট না। সবাই সায়েন্স নিয়ে পড়ছে, তো আমিও পড়বো। সেই জন্য শুরু করলাম পড়া। ছেলে সায়েন্স নিয়ে পড়ছে। ছেলে প্রথমবার জীবনে কোনো সাবজেক্টে ফেল করে বসলো। আমি অবাক, আমার বাড়ির লোকেরাও অবাক যে আমি নাকি একটা সাবজেক্টে ফেলও করতে পারি। হ্যাঁ, এরকমটাই হয়েছিল আমার সাথে। কিন্তু এই শকটা, এই অবাক হওয়াটা অনেকটা সয়ে গেছিল যখন বেশ কয়েকবার 11-12-এ এই ইনসিডেন্টটা রিপিট হয়। তো আলটিমেটলি যেরকম বললাম, কোনোভাবে চাপে পড়ে বোর্ডসে গিয়ে ঠিক ভালো মার্কস এনেই দিতাম। সেমটাই হলো ক্লাস 12-এর আইএসসি, আবার 90%। এবার কলেজে ভর্তি হতে হবে। আমাদের সোসাইটিতে যখন স্কুলিং শেষ হয়ে যায় তখন মাত্র দুটো রাস্তা দেখতে পায় সবাই, এক মেডিকেল আর এক ইঞ্জিনিয়ারিং। তো আমিও সেই পথেই চললাম, ইঞ্জিনিয়ারিং পড়বো। আবার ইঞ্জিনিয়ারিং এরও ভাগ আছে। কোর ইঞ্জিনিয়ারিং এ না পড়লে ঠিক ভালো স্টুডেন্ট না, তাই ঠিক করলাম সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বো। কারণ আমার অনেক বন্ধুরা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। জয়েন্ট দিলাম, সেখানে মোটামুটি একটা র্যাঙ্ক করে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা কলেজে ভর্তি হলাম। কিছুদিন যাওয়ার পর, বা বলতে গেলে কিছু মাস যাওয়ার পর, বুঝতে পারলাম যে সাবজেক্টটায় সেরকম ভাবে ইন্টারেস্ট পাচ্ছি না। সেই জন্যই ক্লাসে কম, মাঠে বেশি থাকতাম। অনেক ফাঁকি মারা হয়েছে, বেশ মজায় কাটছিল আমাদের কলেজ লাইফ। কিন্তু সেই মজা বন্ধ হয়ে গেল যখন 4th ইয়ার এলো। ক্যাম্পাসিং এর চাপ, অনেক মাস হয়ে গেল কোনো কোম্পানি আসছে না, কি করা যায়? ফাইনালি শুনতে পেলাম একটা আইটি কোম্পানি আসবে, আর তার চেয়েও বড় কথা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের অ্যাপিয়ার করতে দেবে। তো আমি ভাবলাম সেই নেই মামার থেকে তো কানা মামাই ভালো, তো বসেই যাই, দেখি যদি হয়ে যায়।
অ্যাপটিটিউডের প্রিপারেশন নিলাম। আইটি কোম্পানি, প্রোগ্রামিং সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, কোনোদিনও পড়িনি। তাও ওপর দিয়ে একটু পড়তে থাকলাম যে যদি কিছু ইন্টারভিউ অব্দি চলে যাই, কিছু জিজ্ঞেস করলে পেরে যাব। তো দিন এলো, আমি বসলাম অ্যাপটিটিউড পরীক্ষায় এবং সেটা ক্লিয়ারও হলো। তো মনে একটু জোর এলো যে হ্যাঁ, হয়তো ইন্টারভিউটাও হয়ে যাবে। ইন্টারভিউতে ঢুকলাম, বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা ব্লান্ডার করে ফেললাম। আমায় কোয়েশ্চেন করে ইন্টারভিউয়ার, ফ্লোট কি, বা ফ্লোট কি জন্য ইউজ হয়। আমি যেটুকু জানতাম আমি বলে দিলাম। তারপরে যখন করলো যে ডাবল কি জন্য ইউজ হয়, আমি জানতাম না। আমি টেনশনে পড়ে গেলাম, আমি নার্ভাস হয়ে গিয়ে বলে ফেললাম যে ডাবল তো জানি না কি জন্য ইউজ হয়, কিন্তু এটুকু জানি ডাবল মিনস টুয়াইস অফ সামথিং। হ্যাঁ, আপনাদের এটা শুনে হাসি পেতেই পারে, কিন্তু তখন আমার অবস্থা একদমই হাসার মতো ছিল না। কারণ আমার উল্টো দিকে যে ইন্টারভিউয়ার ছিলেন, তিনি মুখ তুলে বললেন যে থ্যাংক ইউ ফর অ্যাপিয়ারিং, ইউর ইন্টারভিউ ইজ ওভার, ইউ ক্যান ওয়েট ফর দি রেজাল্টস। তো সোজা বুঝে গেলাম যে আমার দ্বারা আর হলো না। রেজাল্ট বেরোলো, আমার অনেক বন্ধুদের হলো, কিন্তু অ্যাজ এক্সপেক্টেড আমার নাম নেই। প্রচন্ড ভেঙে পড়লাম, এত ডাউন হয়ে গেলাম যে 4 বছর এরম ভাবে পড়লাম, বাবা মা এত টাকা খরচা করলো, কিন্তু একটা ইন্টারভিউ ক্র্যাক করতে পারলাম না, একটা চাকরি পেতে পারলাম না। নিজেকে ওয়ার্থলেস মনে হচ্ছিল যে কি করলাম আমি তাহলে 4টে বছর, জলে চলে গেল সব। সেখান থেকে কিছুদিন পর আমার কাছে একটা খবর আসে যে একটা সিভিল কনস্ট্রাকশন কোম্পানি পুল ক্যাম্পাসিং করছে। ভাবলাম এই তো আর একটা সুযোগ পাওয়া গেছে, সেটাও আবার নিজের ফিল্ডে, তো এটাতে তো বসতেই হবে, ট্রাই করে দেখা যাক। আমি রেডি হয়ে গেলাম ইন্টারভিউর জন্য। অ্যাপটিটিউড হলো, ইন্টারভিউ হলো, জিডি হলো। এইবার রেজাল্ট অন্যরকম, আমার ক্লিয়ার হলো, আমি জব পেলাম। বাড়িতে সবাই খুশি, আমিও খুব খুশি। ইতিমধ্যে 2 দিন পর আমার কাছে ফোন আসে কোম্পানি থেকে যে সৃজন, তোমার সাইট এখন দেওয়া হচ্ছে, ইউ হ্যাভ বিন পোস্টেড টু ইম্ফল। আমি কিছুটা হলে ধাক্কা খেলাম যে ওখানে যাব। তাই জন্য আমি এইচআর ম্যাডামকে একটু রিকোয়েস্ট করলাম যে ম্যাডাম, ওখানে তো পরিস্থিতি খুব খারাপ আমি শুনেছি, তো আপনি একটু ট্রাই করুন না, যদি অন্য কোনো সাইট পাওয়া যায়। ম্যাডাম চিৎকার করে উঠলেন যে কি, তুমি একটা ট্রেনি ইঞ্জিনিয়ার হয়ে এত কিছু দাবি করছো এখন থেকেই? ওসব কিচ্ছু দেওয়া যাবে না, তোমার যদি করার হয় তুমি এখানেই করবে, না হলে আমি তোমার নাম ক্যান্সেল করে দেবো। আমার মনে হলো যে এখানে কি আমার কোনো ভ্যালু নেই? আমি 4 বছরে এত টাকা খরচা করে ইঞ্জিনিয়ারিং করলাম, সেটার কোনো মূল্য নেই। আমি ম্যাডামকে বলে দিলাম যে ম্যাডাম, লাইফ রিস্ক নিয়ে আমি এই কাজ করতে পারবো না, আমার এই চাকরিটা চাই না, বলে ফোনটা আমি রেখে দিই। এবার ভাবুন, কত কষ্ট করে একটা চাকরি জোগাড় করেছিলাম, একটা। না আমার কোনো ব্যাকআপ জব আছে, না কোনো প্ল্যান আছে, একটাই মাত্র জব ছিল, সেটাও ছেড়ে দিলাম। এবার কি করব আমি? আগে পিছে না ভেবে না বলে দিয়েছি। কি করব এবার? কোন দিকে যাব? কি নিয়ে পড়ব? আমি যেটা নিয়ে পড়েছি সেইটা নিয়েই যে এগোবো, আমি তো সেরকম ভাবে ইন্টারেস্ট পাই না, তো গিয়ে আবার সে ফেলিয়ার হবে। খুবই ডিপ্রেসড হয়ে গেলাম, বুঝে উঠতে পারছি না, পুরোপুরি ডিরেকশনলেস, কোন দিকে যাব কিচ্ছু জানি না। কিন্তু যখন আপনি ভাবতে শুরু করবেন, তখন আপনার সামনে অনেক কিছু ক্লিয়ার হবে।
আমি ভাবলাম আমার বাবা স্টেট গভর্নমেন্টে কাজ করতেন, তিনি সকাল 9টায় বেরোতেন, 7টায় বাড়ি ঢুকতেন, তারপরে সারাদিন ফ্রি, ফ্যামিলিকে প্রচুর সময় দিতেন। তো আমিও তো এরকম একটা কিছু করতে পারি। তখন আমি ঠিক করলাম আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেব। এইখান থেকে আমার ফোকাস চেঞ্জ হয়ে গেল গভর্নমেন্ট জব। এইবার কি কি পরীক্ষা দেব, আমার কাছে একটা চাকরি দরকার ছিল। তো সামনে যা ছিল তাই আমি দিয়েছি, রেল, এসএসসি, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, সবকিছু। যখন আমি পরীক্ষা দেওয়া শুরু করি, প্রিলিমস ক্লিয়ার হচ্ছিল না, আপনাদের মতো। আপনি ভাবছেন তো আমার প্রিলিমস ক্লিয়ার হচ্ছে না কেন? সেম ভাবে আমিও ভাবতে বসে গেলাম যে এই তো পড়লাম কিন্তু হচ্ছে না কেন। চিন্তায় পড়ে গেলাম আমি যে কি করা যায়, দিয়ে নিজেকে অ্যানালাইজ করতে বসলাম। বুঝলাম যে আমি যে মক টেস্ট গুলো দিচ্ছিলাম সেখানে আমার যেগুলো ভুল হচ্ছিল আমি সেগুলো রেকটিফাই না করেই পরের টেস্ট দিয়ে ফেলছি। তো আমি যদি সেগুলো রেকটিফাই না করি তাহলে আমার ইমপ্রুভমেন্টটা হবে কোথা থেকে? এই জিনিসটা আমি চেঞ্জ করলাম। দেখলাম আস্তে আস্তে আমার মার্কসেরও ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই পয়েন্ট থেকে একটা মজা পেয়ে গেলাম আমি যে হ্যাঁ এই তো হচ্ছে, তো এখান থেকে আর দের ইজ নো টার্নিং ব্যাক, এখান থেকে এগিয়ে যেতে হবে। ফুল দমে পড়াশোনা শুরু করে দিলাম। প্রিলিমস তো এবার সবকিছুরই ক্লিয়ার হচ্ছিল মোটামুটি, কিন্তু মেন্স কিছুতেই ক্লিয়ার হবে না। সেই কিছু মার্কসের জন্য আটকেই যাচ্ছে প্রত্যেকবার। আবার চিন্তায় পড়ে গেলাম। ওই সময় আমি প্রচুর বিয়ে বাড়ি পেতাম, ইনভিটেশন। প্রথম কয়েকটায় যাওয়ার পর যাওয়া বন্ধ করে দিই, কারণ গেলেই লোকেদের এত নেগেটিভিটি শুনতে হয় যে ভালো লাগে না, ডিমোটিভেটেড হয়ে যায়। আপনি কাউকে ধরুন বললেন, কেউ আপনাকে জিজ্ঞেস করলো কি করছো, আপনি বললেন আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছি। ওরা বলবে গভর্নমেন্ট জব? ও বাবা, এ তো কপালে না থাকলে হবে না, অনেকে 4-5 বছর করেও হয় না, দেখ যদি কিছু করতে পারিস। তো এই কথাটা শোনার পর আপনার বাড়ি গিয়ে আর পড়তে বসতে ইচ্ছা করবে? তো আমি এগুলো থেকে দূরেই থাকতাম। কি করব ভাবতে বসলাম যে আবার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে আমার। এইবার বুঝলাম যে কিছু মার্কসের জন্য যে আটকে যাচ্ছে সেটা আমার জেনারেল অ্যাওয়ারনেস, ওখানে আমি কিছুটা হলেও কম পেয়ে যাচ্ছি। কি করা যায়? আমি আমার প্রসেস একটু চেঞ্জ করলাম। রোজকার জেনারেল অ্যাওয়ারনেস রোজ পড়তে শুরু করলাম, এন্ড সেইগুলোর ওপর কুইজ দিতে শুরু করলাম। দেখলাম আমার বেটার মনে থাকছে আর আমি অনেকটা বেশি জানতে পারছি। আমার মেন্স এর মার্কসও ইমপ্রুভ হতে থাকলো। এইবার বলি সেই সময় যখন আমি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ফর্ম বেরোয়, দেখলাম যে ফর্ম বেরিয়েছে, সিট জেনারেলের 19টা। আমি 19 জনের মধ্যে কোনোদিনও আসতে পারবো? পসিবলই না। যেখানে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আমি 19 জনের মধ্যে চলে আসবো? হতেই পারে না। কি হবে দিয়ে? তাও ভাবলাম যখন প্যাটার্ন সেম আছে ব্যাংকিং এর সাথে, তো দিয়েই দিই, কি হবে, একটা রিজার্ভ ব্যাংকের মতো জায়গায় পরীক্ষা দেবো, একটা এক্সপিরিয়েন্স হবে, তো দিয়েই দিলাম। কিছুদিন পর যখন রেজাল্ট বেরোলো, আমার একটা বন্ধু আমায় ফোন করে জানায় যে ভাই জানিস আজকে রিজার্ভ ব্যাংকের রেজাল্টটা বেরিয়েছে। আমি দেখলাম আমার হয়নি, তুই একবার চেক করে নে। আমি বললাম চেক করে কি হবে, ওই তো হবে না, কোন হয় 19 জনের মধ্যে। ও বলে দেখ না, চেক করে দেখ, দেখে নে একবার। খুললাম লিস্টে, যখন নিজের রোল নাম্বার দেখলাম
আর কিছু বলার মতো অবস্থায় ছিলাম না। বিশ্বাস হচ্ছিল না যে আমার রোল নাম্বার ওখানে থাকতে পারে। নিজে 5 বার মেলালাম অ্যাডমিট কার্ডের সঙ্গে, বিশ্বাস হলো না। মা বাবাকে ডেকে পাঠালাম যে তোমরা একটু মেলাও তো, হয়তো আমি ভুল দেখছি। তারাও মিলিয়ে বলল হ্যাঁ তোর হয়েছে, তোর নাম আছে। ওই যে খুশি হলাম, ওই খুশি আমি ডিসক্রাইব করতে পারবো না। অনেকটা স্ট্রাগলের পর ভালো ফল পেলে ওটার আলাদাই মজা। মা বাবাও খুব খুশি, আমি তো আলাদাই লেভেলের খুশি। তো এই করে আমি বুঝলাম যে না, আমি অ্যাকসেপ্ট করলাম যে হ্যাঁ আমি আরবিআই ক্র্যাক করেছি। এরকম ভাবে যখন পরীক্ষা দিতে থাকলাম তখন দেখলাম সবকিছু ক্লিয়ার হচ্ছে। যখন একটা স্টেজে পৌঁছে যাবেন দেখবেন ওই প্রিপারেশন নিয়ে যে কোনো পরীক্ষা ক্লিয়ার হবে। বলে না যখন পায় না তো পায় না, যখন পায় এতগুলো পায় যে চুজ করতে মুশকিল হয়ে যায়। সেই হাল হয়েছিল আমার। 2016 সালে আমি 5টা এক্সাম ক্র্যাক করি। আরআরবি এনটিপিসি, ব্যাংক অফ মহারাষ্ট্র পিও পিজিডিবিএফ, কানাড়া ব্যাংক পিও, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া ক্লার্ক অ্যান্ড আরবিআই অ্যাসিস্ট্যান্ট। আমার আরেকটা মেন্স ক্লিয়ার হয়েছিল, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কিন্তু ওটার ইন্টারভিউ দিতে আমি যাইনি। কারণ আমার যেদিন ইন্টারভিউ ছিল আমার রিজার্ভ ব্যাংকেরও ডকুমেন্ট ভেরিফিকেশন সেই দিনই ছিল, তো ওটাই আর যায়নি। আমার এই সাকসেসের পিছনে আমার মা বাবার ইমেন্স কন্ট্রিবিউশন। বাইরের লোকেরা প্রচুর নেগেটিভ কথা বলেছে, প্রচুর ডিসকারেজ করেছে আমাকে, কিন্তু আমার বাবা মা কোনোদিন আমাকে বলেনি যে তোর দ্বারা হবে না। সবসময় বলে গেছে যে তুই পারবি, তুই কেন পারবি না, তোর মধ্যে আছে, তোর দ্বারা হবে। যার ব্যাংকিং বা এসএসসি বা এগুলো সম্বন্ধে কোনো আইডিয়া নেই, সে 8 মাস পড়ে 5টা এক্সাম ক্র্যাক করলো। এই জার্নি কে আমি বলবো কিছুটা হলেও আমি সাকসেসফুল। যেদিন ফাইনালি রিজার্ভ ব্যাংকে জয়েন করলাম সেই দিন বাড়ি ফিরে এখনো মনে আছে, আমার তখন অল্প কিছু পকেট মানি ছিল। ওখান থেকেই একটা 500 টাকার নোট বার করলাম, করে মার হাতে দিলাম, দিয়ে বললাম মা একটা কাজ করবে। যারা যারা বলেছিল যে 4-5 বছর লাগে তারপরেও নাকি হয় না, তাদেরকে একটু ভালোবেসে মিষ্টি খাইয়ে দিই, তাতে ওরাও খুশি হবে, আমিও খুশি হব। আমি শিওর আপনারাও এরকম কিছু ফেস করছেন যে হবে না, এত সোজা না, কি করে করবি, অনেক দিন সময় লাগে। এগুলো সব মিথ, আর কিছুই না। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যদি আমি করতে পারি তাহলে আপনি কেন পারবেন না? আমি তো কোনো ম্যাজিক জানি না, আমিও তো আপনাদের মতোই। তখন মনে আছে একটা ছোট নোটবুক রেখেছিলাম যেখানে সবকটা পরীক্ষার ডিটেলস লিখে রাখতাম, যে কবে পরীক্ষা দিয়েছি, ক্লিয়ার করলাম কিনা, ফিরে এসে লিখে দিতাম রেজাল্ট বেরোলে। আপনারা এরকম কিছু একটা করতে পারেন। আমি শিওর বলছি কিছু মাস পরে আপনি ওই নোটবুকটা তুলেই পড়বেন, দেখবেন আর হাসবেন যে আমি এতগুলো পরীক্ষা দিয়েছিলাম আর ফাইনালি আমি এখানে আছি। যদি আপনি নতুন শুরু করছেন, প্রিপারেশন শুরু করবেন, তাহলে আমি বলবো একটা বই কিনুন। মার্কেটে এরকম অনেক বই আছে যেখানে সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ ডিটেলসে বলা থাকে। এটা বলার কারণ হচ্ছে এইটা পড়লে আপনাদের একটা স্ট্রং ফাউন্ডেশন ক্রিয়েট হবে, যে আপনি জানবেন কি সিলেবাস, কিরম টাইপের কোয়েশ্চেন আসে, কিরম লেভেল হয় এক্সামের। এগুলো জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো না জেনে পরীক্ষা দিতে গিয়ে আপনি মুশকিলে পড়তে পারেন। সেকেন্ড হচ্ছে অনলাইনে অনেক ক্লাস করানো, যেখানে আপনি ইউটিউবে হতে পারে বা অন্য কোথাও হতে পারে ফ্রিতে ক্লাস করতে পারেন। এবার ক্লাস কেন করবে? বই পড়লেই তো হয়ে যায়। বলে না এই পরীক্ষা দেওয়ার জন্য টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট।
তো টাইম ম্যানেজমেন্ট মানে কি? আপনার স্পিড বাড়ানো। এবার একটা মানুষের হাতে স্পিড আর মেন্টাল স্পিড একটা লিমিট অবধি মানুষ বাড়াতে পারে, তাহলে আপনি বাড়াবেন কি করে তার থেকে বেশি? আপনি প্রবলেম সলভ করতে যে টাইম লাগাচ্ছেন সেইটা কমাতে হবে, তাহলেই আপনার কাছে সময় বেঁচে যাবে। সেটা কি করে কমাবেন? এই অনলাইন ক্লাসগুলোতে আপনাকে অনেক শর্ট ট্রিক্স শেখানো হবে, কি করে একটা প্রবলেম শর্টকাটে তাড়াতাড়ি সলভ করা যায়, এগুলোতে আপনার লাভ হবে। 3 নম্বর, শিখে তো আপনি নিলেন, কিন্তু অ্যাপ্লাই তো করতে হবে, দেখতে হবে যে কাজ করছে কিনা, পারছি কিনা। সেটার জন্য আপনাকে মক টেস্ট দিতে হবে দিনে একটা করে অ্যাটলিস্ট, যাতে ওই মক টেস্ট দেওয়ার প্র্যাকটিসটা রয়ে যায়। আর একটা কথা মনে রাখবেন যে পার্সেন্টাইল বলে একটা জিনিস থাকে, টেস্ট করে সময় দেখায়, ওটা ট্রাই করবেন 90 রিচ করার। শুরুতে হবে না, একটা বাচ্চাও শুরুতে একদিনে এবিসিডি শিখে যায় না, কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করতে করতে ঠিক হবে। যেদিন দেখবেন আপনার সব মক টেস্ট 90% উপরে পার্সেন্টাইল আসছে, আপনি ধরে নেবেন ইউ আর 90% প্রিপেয়ার্ড and you have 90% chance of getting a seat. লাস্টে আমি আসি যেখানে মেনলি প্রবলেম হয় সবার, জিকে আর ইংলিশ। রোজকার জিকে রোজ পড়ো। এখন অনেক অ্যাপ আছে যেখানে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করা হয়, আর তার সঙ্গে কুইজও থাকে কিছু ওইগুলোর ওপরেই। তো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ো অ্যান্ড কুইজও দাও, তাতে কি হবে, পয়েন্টস গুলো মাথায় থেকে যাবে। তারপর যখন পরীক্ষা 2-3 সপ্তাহ আগে একটা কনসলিডেটেড পিডিএফ বেরোবে, যে 3-4 মাস আগের থেকে জিকে, সেইগুলো আর আলাদা করে প্রিপেয়ার করতে হবে না, ওইগুলো রিভিশন হয়ে যাবে তখন। আর ইংলিশ ইমপ্রুভ করার অনেক উপায় আছে। এবার যেটা তোমার ভালো লাগবে সেই ওয়ে দিয়ে করবে। তোমার যদি নিউজ পেপার পড়তে ভালো লাগে তুমি নিউজ পেপার পড়বে, তোমার যদি গল্পের বই পড়তে ভালো লাগে গল্পের বই পড়তে পারো, একটা হবিও হয়ে যাবে। তোমার যদি পড়াশোনাই করতে ইচ্ছা না করে তো মুভি দেখো, ইংলিশ মুভিজ, সব কিছু থেকেই কিছু না কিছু শেখা যায়। এইভাবে যদি আমার টিপস গুলো একটু হলেও ফলো করতে পারো, তাহলে আমি শিওর বলতে পারি তোমাদের অনেকটা হেল্প হবে। এর সাথে সাথে আজকে আমি তোমাদের একটা 8 মান্থস ফর্মুলা দিয়ে যাচ্ছি। 8 মান্থস ফর্মুলা, সেটাকে 4টে ভাগে ভাগ করো, 2, 2, 3, 1। প্রথম 2 মাস নিজে ফাউন্ডেশন বিল্ড করো, জানো যে কিরম টাইপের কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেন প্যাটার্ন কি হয়, সিলেবাস কি আছে, সাবজেক্ট কি কি পড়তে হবে, একটা বেস তৈরি করো নিজে। নেক্সট 2 মান্থস ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপর ফোকাস করো, রিজনিং, কোয়ান্ট, ম্যাথস। তাতে কি তোমাদের ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপরও একটা হোল্ড চলে আসবে। এবার তুমি নেক্সট স্টেপে এগোতে পারবে, যেটা হচ্ছে 3 মাসের জন্য ফুল লেন্থ মক টেস্ট দাও। এর আগের পিরিয়ডে 2 মাসে তুমি ইন্ডিভিজুয়াল সাবজেক্টস পড়ে ওই ইন্ডিভিজুয়াল সাবজেক্টের মক টেস্ট দিয়েছো, তো তোমাদের একটা হোল্ড অলরেডি তৈরি হয়ে গেছে। এবার ফুল লেন্থ মক টেস্ট দাও, যেরকম ভাবে পরীক্ষার হলে সিরিয়াসনেস থাকে সেই একই সিরিয়াসনেস নিয়ে বাড়িতে দাও। কি কি ভুল হচ্ছে দেখো, সেইগুলো রেকটিফাই করো, দেখবে মার্কস আপনি আপ ইমপ্রুভ হবে। আর লাস্ট 1 মাস ওটা আমি এক্সাম আর রেজাল্টস এর জন্য রেখে দিলাম। এক্সাম দাও, রেজাল্ট আপনি আপ দেখতে পাবো। তাহলে কি ভাবছো, আজ থেকে শুরু করে দেবে? আজ কেন, এখন থেকেই শুরু করে দাও, দেরি করে তো লাভ নেই। বলেছিলাম টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর অলওয়েজ স্মার্ট ওয়ার্ক করবে, নট হার্ড ওয়ার্ক। অনেকেই জিজ্ঞেস করে যে আচ্ছা কত ঘন্টা পড়তে হবে দিনে? আমার যতক্ষণ লাগবে তার থেকে অন্য কারোর তো কমও লাগতে পারে, এটা নিজেদের ব্যাপার। তুমিই ভালো বুঝবে তুমি কতটা কি করতে পারো।
তোমার কতটা সময় লাগবে একটা সাবজেক্ট পড়তে বা একটা প্রবলেম সলভ করতে, অন্য কেউ বলে দিতে পারবে না সেটা। তো এগুলো ফিগার আউট করতে হবে, ভাবো, অ্যানালাইজ করো, এতে তোমাদের অনেকটা সুবিধা হবে। অ্যান্ড তারপর ফাইনালি আমি এটাই বলতে চাই যে একটা চ্যালেঞ্জ নাও, নিজেদের কাছে একটা চ্যালেঞ্জ নাও, কমেন্ট বক্সে একটা প্লেজ নাও যে 8 মাসে আমিও ক্লিয়ার করে দেখাবো, আমি ক্লিয়ার করে দেখাবো এবং সেই লোকগুলোকে জবাব দেব যারা যারা বলে 3-4 বছরে হবে না। আমি পেরেছি, তো তোমরা কেন পারবে না? আমি কি ম্যাজিক জানি? না, আমি তো তোমাদের মতোই, আমি পারলে তোমরাও পারবে। এই বলে আমি শেষ করব। আমার টিপস গুলো যদি শোনো, একটু হলেও ফলো করো, তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। এই ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান, আর ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।